মাই স্কুলের আজকের এই ভিডিওতে তোমাদের পৌরনীতি সাবজেক্টের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ বিগত সকল বোর্ডের এমসিকিউ এখানে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে এবং এখান থেকে কমন পাওয়া যাবে প্রায় 99% ইনশাআল্লাহ। প্রতি বছরই কমন পাওয়া যায়, এই বছরও ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে? 1793 সালে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় কত সালে? 1757 সালে। ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? 1858 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা বা দ্বৈত শাসন প্রবর্তন করেন কত সালে বা কে? লর্ড ক্লাইভ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? সর্বপ্রথম সুরাটে করে। ফোর্ট উইলিয়াম দুর্গ গঠিত হয়েছিল ইংরেজদের নিজেদের অবস্থান সুরক্ষিত করার জন্য। কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানী এলিজাবেথের নিকট থেকে অনুমতি লাভ করে? তা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের গোড়াপত্তন হয়? পলাশির। কত সালে পলাশি যুদ্ধ শুরু হয়? পলাশি যুদ্ধ শুরু হয় হচ্ছে 1757 সালে। পলাশি যুদ্ধে কে পরাজিত হন? নবাব সিরাজউদ্দৌলা। বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় 1757 সালের 23শে জুন। ভারতবর্ষে প্রথম ঔপনিবেশিক শাসন শুরু হয় 1757 সালে। কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়? সেটি হচ্ছে পলাশির, একটু আগে সেটা বললাম। কার নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে ভারত ছাড় আন্দোলন শুরু হয়? মহাত্মা গান্ধী। কোন আইনের ফলে জমিদাররা তাদের জমিদারি হারাতো? সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কত সালে? 1857 সালে। এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়? 1857 সালে। কোন আইন সর্বপ্রথম ভারতে সাংবিধানিক শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে? 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। ভারতীয় উপমহাদেশের সর্বাপেক্ষা প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে? 1885 সালে। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো কতবার প্রশ্নটি আসছে। 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন কি? এটি হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। 1885 সালে কোন রাজনৈতিক সংগঠনটি গড়ে ওঠে? সেটি হচ্ছে কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। 1905 সালের বঙ্গভঙ্গের অন্যতম ফল হচ্ছে ভাগ করো শাসন করো নীতির বিজয়। বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল কত তারিখে? 1905 সালের 1 সেপ্টেম্বর। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
1911 সালে। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য কি ছিল? এই নীতির উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা। বঙ্গভঙ্গ কখন সংঘটিত হয়? 1905 সালে। বঙ্গভঙ্গের জন্য কোন মুসলিম নেতার অবদান ছিল সর্বাধিক? নবাব স্যার সলিমুল্লাহ। ব্রিটিশ শাসনামলে হিন্দু মুসলমানদের অসম বিকাশের কারণ কি? ব্রিটিশ বিভেদ নীতি। বঙ্গভঙ্গের কারণে কারা খুশি হয়েছিল? ঢাকার মানুষ। বিলাতি দ্রব্য বর্জনের ডাক আসে যে আন্দোলনে? স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি? ব্রিটিশ স্বার্থের রাজনীতি। কার সভাপতিত্বে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়? সেটি হচ্ছে নবাব ভিকারুল মুলক। কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল? নবাব ভিকারুল মুলক। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল? নবাব ভিকারুল মুলক। মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হল অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা। মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল কারণ কোনটি? মূল কারণ হচ্ছে মুসলমানদের রাজনৈতিক সামাজিক অবস্থান তৈরি। মুসলিম লীগ যে দিনটিকে কালো দিবস হিসেবে আখ্যা দেয় সেটির সাথে কোন বিষয়টি সম্পৃক্ত? সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। কোন আইনে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের প্রথম পদক্ষেপ নেওয়া হয়? মার্লে মিন্টো সংস্কার আইন 1909 সাল। মার্লে মিন্টো সংস্কার আইন কত সালে প্রণীত হয়? 1909 সাল। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে? 1909 সালে। 1909 সালে প্রবর্তিত নতুন আইনে প্রদেশ ছিল দ্বৈত শাসন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, না হলে ভিডিওগুলি নিয়মিত পাবা না। ব্রিটিশ ভারতে কোন সালের আইনে প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? অমৃতসর। ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় 1919 সালে। কোনটি 1919 সালের ভারত শাসন আইনের মাধ্যমে হয়? প্রদেশের দ্বৈত শাসন। ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা গৃহীত হয় কত সালে? 1919 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কোন ধরনের শাসনকে বোঝায়? শাসনে প্রশাসনের দুটি কর্তৃপক্ষের উপস্থিতি। ভারতবর্ষের কোন আইনে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়? 1919 সাল। কোন আইনের ব্যর্থতার জোরে 1919 সালের ভারত শাসন আইন তৈরি হয়? মার্লে মিন্টো সংস্কার আইন। 1919 সালে প্রবর্তিত নতুন শাসন ব্যবস্থার মূল প্রতিপাদ্য বিষয় কি? প্রদেশে দ্বৈত শাসন। 1919 সালের ভারত শাসন আইনে প্রদেশসমূহে যা রাখা হয়নি সেটি হচ্ছে পুলিশ বাহিনী। কত সালের আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়? 1919 সালে। লক্ষ্য চুক্তি কত সালে সম্পাদিত হয়? 1916 সালে। প্রাদেশিক স্বায়ত্ত শাসনের অর্থ প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা। কোন সালের আইনের মাধ্যমে বার্মা বলতে হচ্ছে মায়ানমার, ভারত থেকে পৃথক করা হয়?
1935 সাল। 1935 সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টির করা হয়? 2টি। 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তিত হয়। 1935 সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি করা হয়? 2টি। আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি। হ্যাঁ, ভিডিওটি গতি বেশি হলে একটু স্লো করে নিবা। 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে কোনটির অবসান ঘটে? সেটি হচ্ছে দ্বৈত শাসন। এই অধ্যায়ের এমসিকিউ গুলো অনেক বেশি, এই জন্য একটু দ্রুত পড়ে যাচ্ছি, নাহলে ভিডিওটি লং হয়ে যাবে। 1935 সালের ভারত শাসন আইন অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ কক্ষের নাম কি ছিল? রাষ্ট্রীয় সভা। 1935 সালের ভারত শাসন আইনের কয়টি অংশ ছিল? 41টি। 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন। 1935 সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিভক্ত করা হয়? ব্রহ্মদেশ। 1935 সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয়? 2টি। 1947 সালের ভারত স্বাধীনতা আইন মূলত কোন পরিকল্পনা বাস্তব রূপ? 3 জুন। 1935 সালের ভারত শাসন আইনের শাসন সংক্রান্ত বিষয়কে কয়টি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে। ব্রিটিশ ভারতে 1935 সালের ভারত শাসন আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা জারি করেছিল? গভর্নর জেনারেল। 1946 সালের নির্বাচনের পর কার নেতৃত্বে বাংলার মন্ত্রিসভা গঠিত হয়? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1937 সালের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন এ কে ফজলুল হক। ভারতে মাত্র 2টি জাতি বাস করে, উক্তি করেছেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। দেখো একটি প্রশ্ন কতবার আসছে। ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে করেছিলেন? ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি কি বা মূল দিকটি কি? সেটি হচ্ছে ভারতের হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি। এখানে আতি দেখা আছে, জাতি হবে। এক জাতি এক রাষ্ট্র কোন তত্ত্বের মূল মন্ত্র? দ্বিজাতি তত্ত্বের। ভারতে মাত্র 2টি জাতি বাস করে, সেটি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর কথা। ভারতে মাত্র 2টি জাতি বাস করে, সেটি নাম হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। ভারতে মাত্র 2টি দলই আছে, ব্রিটিশ ও কংগ্রেস। উক্তিটি হচ্ছে জওহরলাল নেহেরুর। হিন্দু মুসলিমদের পথ বিচ্ছিন্নতার কারণ ছিল দ্বিজাতি তত্ত্ব। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত তারিখে? 23শে মার্চ। লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়? উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চল। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের মার্চ মাসের কোন তারিখে? 23 তারিখে। 1940 সালে লাহোর প্রস্তাব কে পেশ করেন? তোমরা সকলে জানো, এ কে ফজলুল হক। লাহোর প্রস্তাবের মূল লক্ষ্য কি ছিল? একাধিক স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠন করেন। 1940 সালের সংঘটিত ঘটনা হচ্ছে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়? উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চল। ভারতীয় মুসলিম জনগোষ্ঠী কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়? লাহোর প্রস্তাবের ভিত্তিতে। লাহোর প্রস্তাবের পর থেকে এক
একটি সম্প্রদায় নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। উক্ত সম্প্রদায় নিচের কোনটিকে সমর্থন করে? মুসলিমকে সমর্থন করে। 1946 সালের মন্ত্রী মিশন পরিকল্পনায় প্রদেশ বিভাজনে খ গ্রুপে কয়টি প্রদেশ ছিল? 3টি। ভারতীয় ইউনিয়ন, প্রাদেশিক গ্রুপ, সর্বভারতীয় গণপরিষদ গঠন ইত্যাদি নিচের কোনটির সাথে সম্পর্কিত? মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কোন সালে? 1946 সালে। মন্ত্রী মিশন পরিকল্পনা সদস্য ছিল 3 জন। কে মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য ছিলেন? স্যার স্ট্যানফোর্ড ক্রিপস। মন্ত্রী মিশন পরিকল্পনার গ্রুপিং ব্যবস্থায় মুসলিম প্রধান অঞ্চলগুলো কোন গ্রুপে ছিল? ছিল হচ্ছে খ গ্রুপে। ক্রিপস মিশন ব্যর্থতার পর্যবসিত হয় কেন? কংগ্রেস প্রত্যাখ্যান করায়। মাহবুব ও সাইফ মিলে একটি ক্রিকেট দল গঠন করে। বিভিন্ন কারণে সাইফ দল থেকে বেরিয়ে এসে নতুন আরেকটি দল গঠন করে। সাইফের এক নতুন দলটি গঠনের সাথে সাথে নিজের কোন দলটি প্রতিষ্ঠার ঘটনার মিল রয়েছে? কৃষক প্রজা পার্টি। 1947 সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে আমাদের পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে স্বাধীন, সার্বভৌম, অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন কি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অখণ্ড থাকলেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী হবে। অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের সাথে কোন ব্যক্তি জড়িত? এই যে অখণ্ড আছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কে অবিভক্ত স্বাধীন বাংলার আন্দোলন গড়ে তোলেন? অবিভক্ত বা অখণ্ড শাহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পৌরনীতি, দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়। আজকে টপিক হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ। এই টপিক থেকে বিগত যত এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠন করা হয়? গঠন করা হয় 1949 সালে। পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে? এটি হবে 56%। পশ্চিম পাকিস্তানের শাসক চক্রের মনোবৃত্তি ছিল বহুলাংশে, এটি হচ্ছে সাম্প্রদায়িক। পাকিস্তানের প্রথম গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 69 জন। পাকিস্তানে প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কত ছিল? পূর্ব বাংলা হচ্ছে 44 জন। আচ্ছা, পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন হচ্ছে যোগেন্দ্রনাথ মন্ডল। পাকিস্তানে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ প্রথম গণপরিষদে ভেঙে দিলে গণপরিষদের সভাপতি কোথায় মামলা করেন? পাকিস্তানে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ প্রথম গণপরিষদ ভেঙে দিলে গণপরিষদের সভাপতি কোথায় মামলা করেন? সেটি হচ্ছে সিন্ধুর হাইকোর্টে। পাকিস্তানি আমলে আমাদের বাঙালিদের মনে ক্ষোভ জন্মায় কেন? বিমাতা সুলভ আচরণে। পাকিস্তানি সেনাবাহিনীতে বাঙালির প্রতিনিধিত্ব ছিল 5%। তমদ্দুন মজলিস কি ধরনের সংগঠন? তমদ্দুন মজলিস হচ্ছে সাংস্কৃতিক সংগঠন। পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি বা প্রস্তাব করেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। উর্দু ও ইংরেজির সাথে বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি কে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। তমদ্দুন মজলিসের একটি প্রেক্ষাপট কি? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনে কে প্রথম শহীদ হন? আবুল বরকত। পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু?
3.27। উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ভাষা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত প্রথম সংগঠনের নাম তমুদুন মজলিস। কার নেতৃত্বে তমুদুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেম। কত তারিখে তমুদুন মজলিস গঠিত হয়? 1 সেপ্টেম্বর 1947 সালে। তমুদুন মজলিস কয় সদস্য বিশিষ্ট ছিল? 3 সদস্য বিশিষ্ট ছিল। 52-র 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদ কে ছিলেন? প্রথম শহীদ ছিলেন আবুল বরকত। একই প্রশ্ন বারবার আসতেছে। কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়? 1956 সালে। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে? 1999 সালে। কে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা করেন? লিয়াকত আলী খান। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন? কারণ ভাষা আন্দোলন দমন করতে। ভাষা আন্দোলন বেগবান করতে। বাংলা ভাষা আন্দোলনের তাৎপর্য কোনটি? জাতীয় চেতনার উন্মেষ ঘটে। যারা মাই স্কুল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছ অথবা গুচ্ছ যে কোনো ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, এই অ্যাপসগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে মর্যাদা দেওয়া হয়? 1956 সালে। 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট মোট কতটি আসন লাভ করে? 223টি। 1954 সালে নির্বাচনে মুসলিম লীগের প্রতীক কি ছিল? মুসলিম লীগের প্রতীক ছিল হচ্ছে হারিকেন। 1954 সালের নির্বাচনে কোন দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়? মুসলিম লীগ। যুক্তফ্রন্ট জোট কখন গঠন করা হয়? 1953 সালে। যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে। গঠিত হয় 1953 সাল, আর নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে 1954 সাল। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে A.K. ফজলুল হক। 1954 সালে নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তার বিষয়। আওয়ামী মুসলিম লীগ সংগঠনের অন্যতম উদ্দেশ্য ছিল শক্তিশালী বিরোধী দল গঠন করা। আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে মাওলানা ভাসানী তাতে কোন পদ গ্রহণ করেন? সভাপতি। কি কারণে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়? দলকে অসাম্প্রদায়িক করার জন্য। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় 1955 সালে। 1956 সালের সংবিধান কত দিন স্থায়ী ছিল? 1956 সালের সংবিধান 2 বছর স্থায়ী ছিল। 1956 সালের সংবিধান অনুযায়ী পাকিস্তানে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়? সংসদীয় সরকার। পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় কত সালে? 1956 সালে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী এখানে চৌধুরী মোহাম্মদ আলী নেতৃত্বে কোন কাজ দ্রুত সম্পন্ন হয়? সংবিধান প্রণয়ন। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়েছিল? 9 বছর। 1956 সালের পাকিস্তানের সংবিধানটি কিরূপ ছিল? লিখিত ও দুষ্পরিবর্তনীয়।
পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কত তারিখে? 7 অক্টোবর 1958 সালে। মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন আইয়ুব খান। পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জা কত সালে সামরিক শাসন জারি করেন? 1958 সালে। 1958 সালে পাকিস্তানে কে সামরিক আইন জারি করেন? ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জার সামরিক শাসন জারির 1 মাসের মধ্যে অভ্যুত্থানের মাধ্যমে কে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন? আইয়ুব খান। 1958 সালে সামরিক শাসন জারির ফলে পূর্বে বাংলার কোন সম্ভাবনাটি বাদ হয়ে যায়? ক্ষমতা গ্রহণের সম্ভাবনা। জেনারেল আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের স্তর কয়টি ছিল? 4টি। পূর্ব পাকিস্তানে মৌলিক গণতন্ত্রের সংখ্যা ছিল 40,000। আইয়ুব খান প্রবর্তিত শাসন ব্যবস্থার নাম ছিল মৌলিক গণতন্ত্র। 6 দফা পঞ্চম দফাটি কি ছিল? 6 দফার পঞ্চম দফাটি ছিল হচ্ছে বৈদেশিক বাণিজ্য। 6 দফা দাবি কে উত্থাপন করেন? উত্থাপন করেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক 6 দফা উত্থাপিত হয় কত সালে? 1966 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা সমগ্র পূর্বে বাংলায় ছড়িয়ে পড়ে 6 দফা দাবির কারণে। যদিও এই প্রশ্নগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। কয় দফা কেন্দ্রিক আন্দোলনের পথ ধরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে? 6 দফা। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠার ভিত্তি চিহ্নিত করা যায় কোনটিকে? 6 দফা দাবি। 6 দফা দাবিতে অঙ্গরাজ্যগুলোতে মিলিশিয়া আধা সামরিক বাহিনী গঠন করার কথা হয়েছিল জাতীয় নিরাপত্তা রক্ষার কারণে। কোন সালে আগরতলা মামলা দায়ের করা হয়? 1968 সালে। 6 দফা দাবি ছিল বাঙালির বাঁচার দাবি। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন। 6 দফা দাবিতে অঙ্গরাজ্যগুলোতে মিলিশিয়া বা প্যারামিলিশিয়া গঠন করতে চাওয়ার কারণ হচ্ছে জাতীয় নিরাপত্তা রক্ষা করা। ছাত্র সংগ্রাম পরিষদ কত দফা কর্মসূচি পেশ করে? 11 দফা। ছাত্র সমাজের 11 দফার প্রথম দফা ছিল হচ্ছে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিল। আগরতলা মামলার প্রকৃত কারণ হলো 6 দফা ভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলন নেশাদ করা, মানে ধ্বংস করা। আগরতলা মামলায় আসামি সংখ্যা ছিল হচ্ছে 35 জন। কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়? 1968 সালে। বারবার একই প্রশ্ন। আগরতলা মামলার প্রকৃত নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। আগরতলা মামলার মূল আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৌরনীতির 3য় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ, এই অধ্যায় থেকে বিগত সালের এমসিকিউ আলোচনা করা হবে। হাজী শরীয়তুল্লাহ, তো এখানে বলছে যে ফরায়েজি কথাটি কোন শব্দ থেকে এসেছে? ফরায়েজি শব্দটি হচ্ছে ফরজ থেকে এসেছে। ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ছিলেন হাজী শরীয়তুল্লাহ। এগুলো সবই হচ্ছে বিগত সালের। আচ্ছা, জাফর উদ্দিন ধর্মী শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ সংস্কারে মনোযোগী হন। তিনি মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে ধর্মীয় অনাচার দূর করতে সচেষ্ট ছিলেন। এখানে তোমাদের পঠিত কোন নেতার কথা বলা হয়েছে? সেটি হচ্ছে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। আচ্ছা, ফরায়েজি আন্দোলনের লক্ষ্য ছিল প্রচলিত কুসংস্কার দূর করা। হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের কয়টি ফরজ পালনের উপর গুরুত্ব দেন? 5টি। এটি কথা বলে নেই যে বিগত সালের যে এমসিকিউ গুলো
এটা কিন্তু তোমার এইচএসসি সকল সাবজেক্টগুলোতে যে এমসিকিউ গুলো আছে সেটা এই ভিডিওগুলোতে প্রকাশ করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো। এবং বাংলা হোক, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পৌরনীতি, প্রায় সব বইগুলোর কিন্তু এই প্রিভিয়াস এমসিকিউ গুলো বর্ণিত করা হয়েছে। তোমরা যে সাবজেক্ট নিয়ে থাকো কিনা, যাই সেটা তোমার অর্থনীতি হোক অথবা পরিণতি হোক, সব সাবজেক্টে কিন্তু বিগত সালের এমসিকিউ গুলো ভিডিও আকারে দেওয়া হচ্ছে। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখতে পারো। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের পরিণতির 2টা অধ্যায় দেওয়া হয়েছে এবং এখানে 3য় অধ্যায় তোমার দেওয়া হচ্ছে। তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখে অনুশীলন করতে পারো। ফরাজি আন্দোলনের সাথে কার নাম জড়িত? হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনের কেন্দ্র ছিল হচ্ছে ফরিদপুর। এখানে মনে রাখার একটা বিষয় হচ্ছে প্রথমে ফ, তারপরে ফ। এই টেকনিকে তোমরা মনে রাখতে পারবা। হাজী শরীয়তুল্লাহর মতাদর্শ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? ওয়াহেবি মতাদর্শ। আচ্ছা, এবার বলছে যে তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেন যুদ্ধের প্রস্তুতির জন্য। বারাসাত বিদ্রোহ হয়েছিল 1825 সালে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে তিতুমির কোন আন্দোলনের সাথে বা কোন আন্দোলনে নেতৃত্ব দেন? বারাসাত বিদ্রোহ। বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমির। তিতুমির কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন? 1831 সালে। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। নিচের কোন ঘটনাটির সাথে তিতুমিরের সম্পৃক্ততা রয়েছে? বারাসাত বিদ্রোহ। বাঁশের কেল্লার সাথে কোন নেতার নাম জড়িত? বাঁশের কেল্লার সাথে নাম জড়িত হচ্ছে তিতুমির। তিতুমিরের বিপ্লবী চেতনার লক্ষ্য ছিল না রাজনৈতিক ও অর্থনৈতিক দিক নির্দেশনা। জমিদার নীলকর ও ব্রিটিশ সরকার সম্মিলিতভাবে কার বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠন করে? শক্তিশালী জোট গঠন করে হচ্ছে তিতুমিরের। তিতুমির ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়, আমরা জানি। তার আন্দোলনের মূলধারা কি ছিল? প্রশ্নটি এটি যে তার আন্দোলনের মূলধারা ছিল হচ্ছে স্বাধিকার আন্দোলনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। বাংলার সৈয়দ আহমদ বলা হয় নবাব আব্দুল লতিফ। মোহামেডান লিটারারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ। কত সালে নবাব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন? 1828 সালে। মোহামেডান লিটারারি সোসাইটি গঠন করেন হচ্ছে আব্দুল লতিফ। নবাব স্যার সলিমুল্লাহর অন্যতম অবদান হলো সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা। মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন নেতার অবদান সর্বাধিক? নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহর অবদান মুসলিম লীগ প্রতিষ্ঠা করা। ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার এখানে দেওয়া হচ্ছে। নবাব সলিমুল্লাহর দাদার নাম ছিল নবাব খাজা আব্দুল গনি। কে মুসলমানদের জন্য প্রথম দাবিকে প্রশস্ত করেন? মানে প্রশ্নটা এরকম হবে যে কে মুসলমানদের জন্য প্রথম নির্বাচনের দাবিকে প্রশস্ত করেন? এটা ভুল আছে। আচ্ছা, এখানে স্যার সলিমুল্লাহ। বঙ্গভঙ্গ আন্দোলনের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন স্যার সলিমুল্লাহ। এবারে ভারতের খেলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনকে সম্পৃক্ত করেন হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কে দেশবন্ধু নামে খ্যাত? চিত্তরঞ্জন দাস। বেঙ্গল প্যাক্ট এর রূপকার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় 1923 সালে। বেঙ্গল প্যাক্টের উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য সাধন করা। চিত্তরঞ্জন দাস কোন বিষয়ে যত্নশীল ছিলেন? হিন্দু মুসলিম ঐক্য স্থাপন করা, মানে জোট তৈরি করা। শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক ঋণ সালিসি বোর্ড গঠনের উদ্দেশ্য ছিল কৃষকদের ঋণ ভার লাঘব করা। ডাল ভাতের রাজনীতির প্রবক্তা হলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান বঙ্গীয় প্রজাস্বত্ব আইন।
1937 সালের প্রাদেশিক আইনসভার নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন এ.কে.এম. ফজলুল হক। এবারের প্রশ্ন, লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এ.কে. ফজলুল হক। শেরেবাংলা এ.কে. ফজলুল হক ঋণ সালিসি বোর্ড কেন গঠন করেন? কৃষক প্রজাদের ঋণভার লাঘবের জন্য। শূন্যের সাথে যতবার শূন্য যোগ করা হোক না কেন তার ফলাফল শূন্যই হবে, কিন্তু সমষ্টির সাথে শূন্য যোগ করলে ফল বৃদ্ধি পাবে। উক্তিটি হচ্ছে শেরেবাংলা এ.কে. ফজলুল হকের। কৃষক প্রজা পার্টি গঠন করে শেরেবাংলা এ.কে. ফজলুল হক। কৃষকদের কল্যাণে শেরেবাংলার অবদান হচ্ছে ঋণ সালিসি বোর্ড গঠন করেন তিনি। মুসলিম লীগ কর্মী ও রাজনীতিবিদ হিসেবে শেরেবাংলা এ.কে. ফজলুল হকের অবদান কৃষক কুলের মুক্তির দিশারি। অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বুলেটের চেয়ে ব্যালটের শক্তি অনেক বেশি, উক্তিটি করেছেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। একটি কথা বলে নেই যে যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, ঠিক আছে, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন? 1946 সালে। অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1946 সালে অখণ্ড বাংলার আন্দোলন করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1947 সালে অবিভক্ত স্বাধীন বাংলা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দীর অসাধারণ সাংগঠনিক দক্ষতা প্রকাশিত হয়েছিল কোনটিতে? তিনি অবিভক্ত বাংলার আন্দোলন করেছিলেন। বুলেটের চেয়ে ব্যালটের শক্তি অনেক বেশি এই নীতিতে বিশ্বাসী ছিলেন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। দুই পাকিস্তানের মাঝে আকাশসম বৈষম্যের কারণে আজকের স্বাধীন বাংলার সৃষ্টি বা বাংলাদেশের সৃষ্টি। পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী এই বৈষম্য দূর করায় সচেষ্ট ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন হচ্ছে কোন জেলায়? সিরাজগঞ্জ জেলায়। একটু আমি ভিডিওটি দ্রুত করতেছি কারণ না হলে লম্বা হয়ে যাবে। মাওলানা ভাসানী শৈশবে মা বাবা হারিয়ে কার আশ্রয়ে লালিত পালিত হন? একমাত্র চাচা। কাকে মজলুম জননেতা বলা হয়? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নামে খ্যাত হন 1924 সালে। কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? আমরা জানি 1949 সালে। আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ছিল শক্তিশালী বিরোধী দল গঠন করা। আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে মাওলানা ভাসানী তাতে সভাপতি পদ গ্রহণ করেন। ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন হচ্ছে একই প্রশ্ন মাওলানা ভাসানী। ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে হয়? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তোমাদের চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান, এই অধ্যায় থেকে বিগত সালের এমসিকিউ গুলো আলোচনা করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন 11 জানুয়ারি 1972 সালে। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্র দ্রুততম সময়ে সংবিধান রচনা করেন? সেটি হচ্ছে একমাত্র বাংলাদেশ। হ্যাঁ, কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ ঘোষণা করা হয়? 23 মার্চ 1972 সালে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল? 34 জন। কোন পদ্ধতিতে বাংলাদেশ সংবিধান প্রণীত হয়? গণপরিষদের মাধ্যমে।
1972 সালে সংবিধান প্রণয়নের জন্য অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন শেখ মুজিব। দেশের সর্বোচ্চ ও চূড়ান্ত আইন হচ্ছে সংবিধান। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুততম সাথে সংবিধান রচনা করে? বাংলাদেশ। একই প্রশ্ন কিন্তু একটু ঘুরে ফিরে আসতেছে। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে গঠিত হয়? 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল খসড়া সংবিধান প্রণয়নের জন্য। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির 34 সদস্যদের মধ্যে মহিলা সদস্য কতজন ছিল? একজন। 1972 সালের কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? 16 ডিসেম্বর। ইতিমধ্যে এটা আসছিল। বাংলাদেশ সংবিধান প্রণয়নে গঠিত কর্তৃপক্ষ কোনটি? গণপরিষদ। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধান প্রণীত হয় গণপরিষদ কর্তৃক। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় গণপরিষদের মাধ্যমে। বাংলাদেশের অস্থায়ী সংবিধানের প্রকৃতি ছিল লিখিত। বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? অনুচ্ছেদ আছে 153টি। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 1972 সালে সংবিধানে কয় ধরনের মালিকানার কথা বলা হয়েছে? 3 ধরনের। যারা বাংলার জন্য প্রিপারেশন নিচ্ছ, বাংলা সকল বোর্ডের এমসিকিউ এখানে এই ভিডিওগুলোতে বর্ণিত করা হয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারবা। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী করা হয় যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। নুরুল আমিন ও রাজা ত্রিবিদ রায় বাংলাদেশে গণপরিষদের সদস্য হতে পারেননি, কারণ তারা পাকিস্তানের পক্ষে আনুগত্য স্বীকার করেন। কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ ঘোষণা করা হয়? 23 মার্চ 1972 সালে। সংসদ সদস্যদের অন্তত 2/3 ভোট সমর্থন লাগবে। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সংবিধান কোন ধরনের? লিখিত ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান কতটি তফসিল আছে? 7টি তফসিল, 153টি অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বাংলাদেশে কোন ধরনের সরকার চালু আছে? যুক্তরাষ্ট্রীয়। এখানে কোনটি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য নয়? একনায়কতন্ত্র। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় 1971 সালের স্বাধীনতা সংগ্রামকে কি নামে অভিহিত করা হয়? জাতির মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। 1972 সালের সংবিধানে বাংলাদেশ কোন পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? সংসদীয় সরকার ব্যবস্থা। কোনটি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য নয়? সীমিত ভোটাধিকার। বাংলাদেশের সংবিধানে কোন ধরনের ভোটাধিকার প্রদান করা হয়? সার্বজনীন ভোটাধিকার। তারপরে সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 77। পরবর্তী প্রশ্ন, ন্যায়পাল কার সমান অধিকারী? সুপ্রিম কোর্টের বিচারক। জাতীয় সংসদে নির্বাচনে কয়টি সাধারণ আসন রয়েছে? 300টি। প্রশাসনিক ট্রাইব্যুনাল সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? 117। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? এখানে 26 থেকে 47 অনুচ্ছেদে। ভুল উত্তর দেওয়া আছে, এখানে উত্তর নেই। বাংলাদেশের সংবিধান বর্ণিত রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি। এগুলো আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, প্রতিনিয়তই আসে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ। বাংলাদেশের সংবিধানে মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র। হচ্ছে ক। বাংলাদেশ সংবিধানের মূলনীতি নয়,
এখানে মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। মূলনীতি নয় হচ্ছে ধনতন্ত্র। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা। বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের ৩য় ভাগে। মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের ৩য় ভাগে। একই প্রশ্ন, একটু ভিন্নতা। নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত হয় তাকে বলে মৌলিক অধিকার। মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে সংবিধান। বাংলাদেশ সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার রক্ষার অন্যতম রক্ষা কবচ বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। বিদেশিরা এদেশে কোন অধিকার ভোগ করছে? ধর্ম পালনের স্বাধীনতা। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে রাজনৈতিক দল গঠনের বিধান রয়েছে? ৬৫। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা মৌলিক অধিকারটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? ২৯ নং। প্রথম পত্রের ৭ম অধ্যায়। অধ্যায়টি আছে সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কয়টি শাখা অফিস রয়েছে? ৭টি। মহামান্য রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন অধ্যাদেশ জারি করেন ১৯৭২ সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিরপেক্ষতায় কোনটি নিশ্চিত হয়? দক্ষ কর্মী বাছাই হয়। ভিডিওটি লম্বা হবে বলে আমি একটু দ্রুত করে যাচ্ছি। নিচের কোনটি সাংবিধানিক সংস্থা? নির্বাচন কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? ৪টি। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন। নিচের কোনটি সাংবিধানিক সংস্থা? সরকারি কর্ম কমিশন। পিএসসি এর পুনরূপ কি? পিএসসি এর পুনরূপ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। আমাদের পরবর্তী প্রশ্ন, বিপিএসসি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠন উল্লেখ আছে? সেটি হচ্ছে ১৩৭ অনুচ্ছেদ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কত সালে গঠিত হয়? ১৯৪৭ সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের কি নিয়োগদান করেন? কে নিয়োগদান করেন? নিয়োগদান করেন হচ্ছে রাষ্ট্রপতি। প্রথমে ছিল এমসিকিউটি। কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের পর কত বছর পর্যন্ত স্ব বা নিজ নিজ পদে বহাল থাকবেন? সেটি হচ্ছে ৫ বছর। প্রজাতন্ত্রের কর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কোনটি অত্যন্ত অপরিহার্য? সেটি হচ্ছে যোগ্যতা, মেধা ও দক্ষতা। পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই কিসের ভিত্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারী বাছাই করা হয়? এটি করা হয় মেধার ভিত্তিতে। কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশনের প্রধান কাজ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ করা। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু দেখি। প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ। আমলাতন্ত্রের সদস্যদের নিয়োগের জন্য বাছাই করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনার। আমলাতন্ত্র হচ্ছে যারা সরকারের জন্য কাজ করে, সরকারের অধীনে যারা কাজ করে, সরকারের নিয়ম কানুন, সেগুলোই হচ্ছে আমলাতন্ত্র। ঠিক আছে। কর্ম কমিশনের প্রয়োজন হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য। স্থানীয় সরকার ব্যবস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ কোন কমিশন কর্তৃক নিয়োগ লাভ করেন? পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি। রূপা বিসিএস পরীক্ষা দিয়েছে, তার পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করেছে কারা? কর্ম কমিশনের সদস্যগণ, এটাকে বলা হয় পিএসসি। তাহলে বিসিএস পরীক্ষা নয়, পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। নির্বাচন কমিশনারের সংখ্যা কে নির্ধারণ করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশ নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে ৫ বছর। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে নিয়োগ প্রদান করেন? আইনমন্ত্রী।
নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করে? সেটা হচ্ছে সংবিধান অনুসারে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কার দায়িত্বে অন্তর্ভুক্ত? সেটি হচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা প্রদান করেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগদান করেন? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল যে ধরনের মামলা পরিচালনা করেন সেটি হচ্ছে সরকারের পক্ষের। বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কি? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সরকারের কিরূপ উপদেষ্টা? সেটা হচ্ছে আইন বিষয়ক। প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা দান বা মতামত প্রকাশ করেন কি? প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল যে কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারেন, কারণ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায়। জনাব ক একজন ব্যক্তি, সে রাষ্ট্রের, জনাব ক মানে রাষ্ট্রের একটি রাষ্ট্র, ক রাষ্ট্রের পক্ষে যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারেন। জনাব ক দ্বারা নিচের কোন কর্মকর্তাকে নির্দেশ করে? আমি আবার বলছি, জনাব ক মানে একজন ব্যক্তি রাষ্ট্রের পক্ষে যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারেন। জনাব ক ওই ব্যক্তি দ্বারা নিচের কোন কর্মকর্তাকে নির্দেশ করে? সেটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ওই ব্যক্তি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। সহকারী অ্যাটর্নি জেনারেল এর দায়িত্ব হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করা একমাত্র। পেশার দিক থেকে একজন অ্যাটর্নি জেনারেল আইনজীবী। বাংলাদেশ সংবিধানের ১২৭ নং অনুচ্ছেদে কোন সাংবিধানিক প্রতিষ্ঠান সংগঠনের বিষয়ে উল্লেখ করেছে? উল্লেখ রয়েছে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এবারে পরবর্তী প্রশ্ন, কত বছর বয়স পর্যন্ত মহাসচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার দায়িত্ব পালন করতে পারেন? ৬৫ বছর। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে নিয়োগদান করেন? রাষ্ট্রপতি। সরকারি সম্পত্তি পরীক্ষা করেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। দুর্নীতি দমন কমিশন দুদক আইন পাস হয় কত সালে? ২০০৪ সালে। দুর্নীতির অন্যতম একটি কারণ হলো জবাবদিহিতার অভাব। দুর্নীতি দমন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? এটি স্বাধীন একটি প্রতিষ্ঠান। এসিসি এর পুনরূপ হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন। দুর্নীতি দমন কমিশনের বিলটি কখন পাস হয়? ১৭ ফেব্রুয়ারি ২০০৪ সালে। দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয়? ২০০৪ সালে। এবারে কোন আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন গঠিত হয়? দুর্নীতি দমন কমিশন ২০০৪ সালে। এবং সর্বশেষ প্রশ্ন, জনাব ক দুদক কর্মকর্তা, অভিযান পরিচালনায় এক কর্মকর্তাকে তিনি অপরাধী হিসেবে পেয়েছেন, তিনি তার বিরুদ্ধে কি করতে পারবেন? একমাত্র মামলা করতে পারবেন। পৌরনীতি সেকেন্ড পার্ট, দশম অধ্যায়। দশম অধ্যায় আছে যে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় কখন? ৩ ডিসেম্বর। ব্রেইল পদ্ধতি কাদের জন্য কার্যকর? দৃষ্টি প্রতিবন্ধী। বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? 10%। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে সর্বাগ্রে কিসের প্রয়োজন? সামাজিক নিরাপত্তা। প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ডিসেবল। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? প্রতিবন্ধী। অটিজম কি?
মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে জটিল প্রতিবন্ধকতা। প্রতিবন্ধী প্রধানত কত প্রকার? 2 প্রকার। রেল সামগ্রী কাদের শিক্ষা উপকরণ? দৃষ্টি প্রতিবন্ধী। প্রতিবন্ধী ব্যক্তিদের সবচেয়ে অবহেলিত বিষয় শিক্ষা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় 3 ডিসেম্বর। অনুন্নত দেশসমূহে প্রতিবন্ধীরা জীবনযাপন করে পরাশ্রয়ী ও লাঞ্ছিত। দুর্নীতির প্রধান কারণ হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতার অভাব। দুর্নীতি কোন ধরনের মারাত্মক ব্যাধি? সামাজিক। ইংরেজি করাপশন শব্দটি কোন ভাষা হতে এসেছে? ল্যাটিন ভাষা। দুর্নীতির কারণে সমাজে সরকারি ক্ষমতার অপব্যবহার হয়। দুর্নীতির অন্যতম কারণ দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের অভাব। দুর্নীতি দমনের পূর্বশর্ত গণসচেতনতা। দুর্নীতি কি? সামাজিক ব্যাধি। স্বপ্ননীল স্কুল অফিসে প্রশংসা পত্র আনতে গেলে কেরানির তার কাছে 200 টাকা দাবি করল। কেরানির আবদারটি কিসের মধ্যে পড়ে? এক প্রকার দুর্নীতি। দুর্নীতি একটি সর্বগ্রাসী সামাজিক ব্যাধি। কিসের অভাবে দুর্নীতি জন্ম নেয়? সুশাসন। প্রতিষ্ঠানে দুর্নীতি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়? নৈতিক অবক্ষয়। আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সহজেই নিচের কোনটি প্রতিরোধ করা যায়? দুর্নীতি। দুর্নীতি দমনের পূর্বশর্ত হল গণসচেতনতা। দুর্নীতির অন্যতম একটি কারণ হল মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয়। দুর্নীতি নির্মূলের কার্যকর পদক্ষেপ কোনটি? কঠোর আইন প্রণয়ন করা। দুর্নীতি দমন কমিশন বিল পাস হয় 2004 সালে। পচনশীল খাবারের পতন রোধ করার জন্য কি ব্যবহার করা হয়? ফরমালিন। ডিডিটি কি? ডিডিটি হচ্ছে নিষিদ্ধ কীটনাশক। খাদ্যে রং মিশালে কি হয়? ভেজাল হয়। নিরাপদ খাদ্য আইন কত সালে পাস হয়? 2013 সালে। খাদ্যে ভেজাল রোধে কোন প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে? বিএসটিআই। খাদ্যে ভেজাল কোন ধরনের অপরাধ? সামাজিক। কোন রাসায়নিক উপাদানটি মাছকে টাটকা রাখে অথচ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ফরমালিন। ফরমালিন কোন খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয়? খাদ্যদ্রব্য টাটকা রাখতে। ইথিলিন কোন খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয়? টমেটো পাকাতে। শুটকিতে পোকা দমনের জন্য অসাধু ব্যবসায়ীরা কি ব্যবহার করে? কীটনাশক ও ডিডিটি। শ্যামা একটি মুদি দোকানে গেল গুঁড়ো মশলা কিনতে, কিন্তু সে না কিনেই ফিরে এলো, যে কারণে সেটি হচ্ছে মশলা খাঁটি মনে হয়নি বলে। দুধ ও মাছে কোন রাসায়নিক পদার্থ মেশানো হয়? ফরমালিন।
ভেজাল খাদ্য গ্রহণের ফলে কি হয়? মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। কোন মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় কৃষিতে কীটনাশক ব্যবহারের অনুমতি দেয়? কৃষি মন্ত্রণালয়। স্টেজিং এর অন্যতম কারণ হলো সামাজিক অবক্ষয়। স্টেজিং কথাটি কোন শব্দ থেকে এসেছে? এফ। স্টেজিং এক ধরনের নারী নির্যাতন। স্টেজিং এর কারণ হলো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। স্টেজিং এর কারণ হলো আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব। গ্রামাঞ্চলের স্কুলের মেয়েদের ঝরে পড়ার প্রবণতার কারণ বিশ্লেষণ করলে কোনটি পরিলক্ষিত হয়? ইফটিজিং। ইফটিজিং এর ঘটনাগুলো কোথায় সবচেয়ে বেশি ঘটে? শিক্ষাঙ্গনের আশেপাশে। কত সালে ইফটিজিংকে যৌন হয়রানি হিসেবে আখ্যায়িত করা হয়? 2011। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় আমাদের করণীয় হলো উপকূলীয় এলাকা থেকে জনবসতি স্থানান্তর করা। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার বাংলাদেশের উপকূলীয় এলাকা কি বৃদ্ধি পেয়েছে? লবণাক্ততা। শীতকাল হওয়া সত্ত্বেও আজকাল ফ্যান ছেড়ে ঘুমাতে যেতে হয়। এই অবস্থাটি কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? জলবায়ু পরিবর্তন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে কি কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে? বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধির কারণে। নিচের যেটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী সেটি হচ্ছে মানুষ। বাংলাদেশের জলবায়ু চরম হয় না কারণ বনাঞ্চল অধিক বলে। বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে কি কারণে? উষ্ণতা বৃদ্ধির কারণে। ইটের ভাটা থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। বাংলাদেশে সর্বপ্রথম কখন এইডস রোগী শনাক্ত হয়? 1989 সালে। নিচের কোনটির কারণে এইডস বিস্তার লাভ করে? আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে। এইডস এর পূর্ণরূপ কোনটি? অ্যাকুয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। এইডস হচ্ছে এক প্রকার ভাইরাসজনিত রোগ। ইমিউন অর্থ কি? প্রতিরোধ ক্ষমতা। ইমিউন শব্দটি সাধারণত কোন ধরনের প্রতিরোধ ক্ষমতাকে নির্দেশ করে? রোগ প্রতিরোধ। কত সালে সর্বপ্রথম এইডস ভাইরাসের সন্ধান পাওয়া যায়? 1981 সালে। সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস এর রোগী দৃষ্টিগোচর হয়? যুক্তরাষ্ট্র। ক্রমাগত শুকনো কাশি যে রোগের লক্ষণ? এইডস। কোন ভাইরাস থেকে এইডস রোগ ছড়ায়? এইচআইভি। কোন মহাদেশে এইডস ব্যাপক বিস্তার লাভ করেছে? আফ্রিকা। এইডস এর জন্য দায়ী নিচের কোনটি? এইচআইভি। এইচআইভি কি ধরনের ভাইরাস? ল্যান্টিভাইরাস। কোন কোন মাধ্যম দ্বারা এইচআইভিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? রক্ত। নিচের কোনটির কারণে এইচআইভি এইডস বিস্তার লাভ করে? আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে। বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর। এইডস প্রতিরোধের উপায় কি? আচরণে সমাজ নির্ধারিত আদর্শ মেনে চলতে হবে। তো এই ছিল আমাদের এমসিকিউ। বিশেষ করে এই মাই স্কুল চ্যানেলে বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন জব পরীক্ষা, বিসিএস, নার্সিং, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সবকিছু নিয়ে বিগত সালের যে এমসিকিউ গুলো আসছে সেই এমসিকিউ গুলো নিয়ে কিন্তু এই ভিডিওগুলোতে আলোচনা করা হয়।
আজকের এই ভিডিওতে তোমাদের যদি আসলেই ভিডিওটি উপকারে আসে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে উল্লেখ করো যে কি ধরনের ভিডিও পরবর্তী আপলোড করলে ভালো হবে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।